পোস্তা সাভারে চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা, দর নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতারা। বিক্রি না হওয়া সহ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে অনেক স্থান। চামড়া 6 ঘন্টার মধ্যে, যেটা নিয়ম 6 ঘন্টার মধ্যে যদি ট্যানারিতে এনে প্রসেস শুরু করা না যায়, তাহলে তো সেটা আসলে আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। এবার অর্ধেক মালেই নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে শ্রমিক সংকটের কারণে। ঢাকা উত্তর সিটিতে কোরবানির বর্জ্য সরানোয় গতি থাকলেও দক্ষিণ সিটিতে ধীর গতি। দেশের বিভিন্ন স্থানে আবর্জনা, বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনের সময়সীমা দিয়েছে সরকার। অভিযোগ বিএনপির, নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপ কাম্য নয় মন্তব্য জামায়াত। জাজিরায় পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা ধস। হুমকিতে পুরো বাঁধ, আতঙ্কে ঘরবাড়ি সরাচ্ছেন স্থানীয়রা। এবং ঈদের দ্বিতীয় দিনেও গাজায় অন্তত 70 ফিলিস্তিনিকে হত্যা। ত্রাণের জাহাজ নিয়ে উপত্যকার পথে গেটরা থুনবার্গ সহ 12 কর্মী। ঈদ মোবারক দর্শক, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। পোস্তা ও সাভারের ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া নিয়ে হাজির হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে কেনাবেচায় ভাটা পড়েছে। আড়তদারদের দাবি, লবণ এবং শ্রমিকের মজুরি সহ আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেটি বেড়ে যাওয়ায় নির্ধারিত দর পাচ্ছেন না তারা, যে কারণে আকার ভেদে 400 থেকে 900 টাকায় চামড়া কিনছেন পোস্তার আড়তদাররা। আর ফড়িয়া যারা রয়েছেন অর্থাৎ মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দামেই পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কেনার পর এখন বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে লালবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং সাভারের বিসিক ট্যানারি শিল্পনগরী থেকে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি পোস্তায় জাবেদের কাছে। জাবেদ, আজকে চামড়ার দর নেই এবং আড়তদাররা আসলে কি বলছেন এবং যে বাস্তব চিত্র রয়েছে সেটি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এই মধ্য দুপুরে এরই মধ্যে কিন্তু পাড়া মহল্লা থেকে আবারও ট্রাকে, রিক্সা, ভ্যানে করে এই যে পোস্তায় লালবাগে সেখানে কিন্তু আবারও ধীরে ধীরে চামড়া আসতে শুরু করেছে। নিশ্চয়ই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু এই এলাকাটা এই চামড়া বেচা কেনায় সরগরম হয়ে উঠেছে। আপনি দামের যে বিষয়টা সেটি যদি এভাবে একটু বলা যায় যে গেল 26 মে 65 টাকা দরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রতি গরুর চামড়া নির্ধারণ করা হয় 1350 টাকা। সেই দরে মূলত যারা মৌসুমী ব্যবসায়ী, যারা ফড়িয়া, যারা এই চামড়ার যোগানদাতা, তারা মূলত পাড়া মহল্লা থেকে সেই চামড়া সংগ্রহ করে এনে এইখানে যারা আড়তদার রয়েছেন, যারা মূলত এই চামড়ার ক্রেতা, তাদের কাছে মূলত বিক্রি করার জন্য নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কিন্তু তারা বিপাকে পড়েছেন, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার কারণ হলো যে দামে তারা চামড়া কিনে আনছে সেই দামে এখানে বিক্রি করতে পারছেন না। মোটা দাগে এখানকার তারা আড়তদাররা যে বিষয়টা বলছেন যে তাদেরও সীমাবদ্ধতা রয়েছে, আনুষঙ্গিক খরচ বেড়েছে, লবণের দর বেড়েছে, মজুরি বৃদ্ধি পেয়েছে, চামড়াগুলো ওঠানামা করাতেও বেশ তাদের খরচ হচ্ছে। তারা বলছে যে প্রতি চামড়ায় 400 থেকে 450 টাকা তাদের খরচ হচ্ছে। এরপরে তারা চামড়াগুলো মূলত কিনতে পারছেন। তো তাদের সেই যুক্তির কারণেই মূলত তারা বুঝাতে চাচ্ছেন যে মূলত সেই সরকারের বেঁধে দেওয়া যে দর, সেই দরে মূলত তারা চামড়াগুলো কিনতে পারছেন। এর অন্যতম কারণ হলো সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছিল সেটি হলো লবণযুক্ত চামড়া, আর ফড়িয়ারা যে চামড়া নিয়ে আসছে সেটি হলো রক্তমাখা চামড়া। আমরা দেখেছি যে মসজিদ এবং মাদ্রাসার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা দুপুরের পর থেকেই ধীরে ধীরে এই এলাকায় চামড়া নিয়ে আসছেন। তারা আক্ষেপ নিয়ে বলছেন যে তারা মূলত পাড়া মহল্লা থেকে বেশি দরে চামড়াগুলো কিনেছে। সেটি হলো সঠিক তথ্য এবং তথ্যের ব্যাপক প্রচার না হবার ফলে তারা বেশি দামে চামড়া কিনেছেন। তারা বলছেন যে সংশ্লিষ্ট দপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় যদি আরও বেশি করে প্রচার চালাতো যে কি পরিমাণ চামড়া কত দরে কিনতে হবে, কত দরে বিক্রি হবে, তাহলে সেটি ফড়িয়াদের জন্য ভালো হতো। আমরা বেশ কয়েকজন ফড়িয়ার সঙ্গে কথা বলছি, তারা বলছে যে এই যে পরিস্থিতিতে তারা পড়েছেন এতে করে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের
যিনি সভাপতি রয়েছেন টিপু সুলতান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা 15 থেকে 20% তাদের ঘাটতি থাকতে পারে। এছাড়া 80 থেকে 85 লাখ কুরবানি যে পশুর চামড়া, সেটি লক্ষ্যমাত্রাও পূরণে ঘাটতি থাকবে বলে কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তন্ময়, লালবাগের পোস্তা থেকে এই ছিল আমার কাছে তথ্য। এ পর্যায়ে আমরা যেতে চাই সাভারের সহকর্মী সিউলের কাছে। সিউল, সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর চিত্রটা কেমন দেখছেন, এবং একই সঙ্গে চামড়া পচে যাওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল, এজন্য ব্যবসায়ীরা কোনো ধরনের, আড়তদাররা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমার সহকর্মী জাভেদ আবদুল্লাহ ঠিক যেমনটি বলছিলেন যে এবছর 15 থেকে 20% চামড়া কম তারা সংগ্রহ করতে পারবেন। ঠিক একই অবস্থা কিন্তু সাভারের বেসিক চামড়া শিল্প নগরীতে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যানারিগুলোতে গতকাল দুপুরের পর থেকে আজ পর্যন্ত কিন্তু চামড়া সংগ্রহ করা হয়েছে এবং এই চামড়াগুলোতে লবণ মাখা হয়েছে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যখন কাঁচা চামড়া, রক্ত মাখা কাঁচা চামড়াগুলোকে এই সাভারে নিয়ে আসা হয়েছে কালকে দুপুরবেলা, এরপরে দুপুরের পর থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত টানা লম্বা বিরতিহীনভাবে এই চামড়াগুলোতে লবণ লাগানো হয়েছে এবং এই চামড়াগুলোকে কিন্তু শুকাতে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যানারিতে আসলে ফ্যানগুলো চালু করে দেওয়া হয়েছে, লবণ লাগানো হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ সাধারণ সম্পাদকের সাথে আমার কথা হয়েছে। তারা এবছর 85 থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে তারা বলছেন কোরবানি কম হওয়াতে সেই লক্ষ্যমাত্রাও কিন্তু পূরণ নাও হতে পারে। তবে প্রথম দিনের যে কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা 5 লাখ পিস কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল, সেই 5 লাখ পিস কাঁচা চামড়া কিন্তু ইতিমধ্যে সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে প্রথম দিনে ঢুকে গেছে। আমি সকালবেলা যখন এখানে আসি তখন 9:30টার দিকে, তখনই যে হিসাব ছিল প্রায় 3.5 লাখ টাকার মতো কাঁচা চামড়া এখানে প্রবেশ করেছে। তবে সাভার বেসিক চামড়া শিল্পনগরীর চিত্রটা একটু ভিন্ন হয়ে থাকে। তার কারণ হচ্ছে সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে জায়গার যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে প্রথম লটে যে চামড়াগুলোকে লবণ মাখিয়ে সেগুলোকে রেখে দেওয়া হয়, তারপর 7 দিন পরে সেটি শুকানো হয়ে গেলে এরপর কিন্তু ওয়েট ব্লু করার জন্য ড্রামে তুলে দেওয়া হয়। তার মানে তখনই আসলে জায়গাগুলো ফাঁকা হয় এবং পরবর্তীতে বিভিন্ন আড়ত থেকে এই চামড়াগুলোকে এরপরে কিন্তু আবারও নিয়ে এসে লবণ মাখানো হয়ে থাকে। সুতরাং ব্যবসায়ীরা বলছেন কিংবা ট্যানারি মালিকরা বলছেন যে ঢাকার বাইরে যে চামড়াগুলো রয়েছে সেগুলোতে এখন থেকে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে যখন তারা চামড়াগুলো নেবেন সেই চামড়াগুলোতে যেন যেই মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য যেন তারা দিতে পারে, সেটি কিন্তু তারা ঠিক করতে বলেছেন। ফরিয়া ব্যবসায়ীরা কিংবা মৌসুমী ব্যবসায়ীরা প্রতি বছর চামড়া নিয়ে এসে যে দাম চায় সে দাম তারা পায় না, এরকম একটা অভিযোগ এবছরও ছিল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চামড়া সরকারের পক্ষ থেকে যে নির্ধারণ করা হয়েছে সেখানে 1350 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে 1050 টাকা প্রতি পিস চামড়ার মূল্য। তবে সেই মূল্যটি হচ্ছে রক্ত মাখা চামড়া নয়, সেই মূল্যটি হচ্ছে লবণ মাখানো যে চামড়া, অর্থাৎ যে চামড়াটিতে আসলে লবণ মেখে সংরক্ষণ করা হবে সেই চামড়াটিরই কিন্তু এই দাম নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ ট্যারিফ কমিশন 500 থেকে 800 টাকা পর্যন্ত রক্ত মাখা কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে। তবে সেটি ফরিয়া বা মৌসুমী ব্যবসায়ীরা জানে না বিধায় কিন্তু তারা এই দাম নিয়ে বাকবিতণ্ডা করছে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই ট্যানারিগুলোতে বর্তমানে সবগুলো ট্যানারিতে চামড়া কালেকশন শুরু হয়ে গেছে, তারা কাজ করছে। তবে এখন বর্তমানে ট্যানারি কাজ পুরোপুরি বন্ধ। তারা বলছেন যে আগামীকাল অথবা তার পরের দিন এই চামড়াগুলোকে যখন ওয়েট ব্লু করার জন্য ড্রামে তোলা হবে, এরপরে কিন্তু নতুন চামড়া আবারও নিয়ে আসা হবে এই ট্যানারিগুলোতে। তন্ময়, এই ছিল আমার কাছে সাভার বেসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং বেচা কেনার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ এবং জাভেদ আবদুল্লাহ। এবারে আমরা যাব ঢাকার বাইরে এবং সেখানকার সহকর্মীরা আমাদেরকে জানাবে চামড়া বেচা কেনার খবর। দর্শক, যেমনটি বলছিলাম, এদের দ্বিতীয় দিনেও হাট বাজার ও আড়তে চলছে চামড়ার বেচা কেনাও মজুদ। তবে ন্যায্য দাম না পাওয়া সহ লবণ শ্রমিক সংকটে চামড়া পচে নষ্ট হচ্ছে। এ বিষয়ে জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের জিয়াদের কাছে। জিয়াদ, একটু জানাবেন আমাদেরকে চামড়ার সংরক্ষণ কেমন চলছে, চামড়া নষ্ট হওয়ার ঘটনা আসলে ঘটছে কিনা? আমি মূলত প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে চামড়া নষ্ট হওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। তবে কোরবানির চামড়ার যে জৌলুস ছিল, যেই দাম ছিল এখন থেকে 5 কিংবা 7 বছর আগে, সেই জৌলুস কিংবা সেই দাম এখন আর নেই। বলা যায় যে চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া অনেকটা অবহেলার
পাত্রে পরিণত হয়েছে এবং আমরা যেই দাম আসলে সরকার ঘোষণা করে কোরবানি পশুর চামড়ার গত 2 থেকে 3 বছর আমরা দেখেছি সে দামে আসলে কোনোভাবেই চামড়া বিক্রি কিনি হয় না এখানে। বিশেষ করে আগে আমরা যেটি দেখতাম যে যারা মৌসুমি ব্যবসায়ী ছিল তারা যেভাবে এলাকাগুলোতে যেত, দরদাম করত, একজনের পর একজন গিয়ে দরদাম করে মূলত চামড়াটি বিক্রি করা যেত। কিন্তু এইবার গত 2-3 বছর যেটি হচ্ছে যে কেউ একজন চামড়া কিনতে আসলেই তাকে দিয়ে দিতে হচ্ছে এবং অনেকে বাধ্য হয়ে চট্টগ্রামে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আসলে চামড়া দিয়ে দিচ্ছেন, কারণ তারা দেখছেন যে দামে বিক্রি হওয়ার কথা সে দামে তারা আসলে বিক্রি করতে পারছেন না। এবার যেটি হয়েছে যে সরকার নির্ধারিত যে দাম তার প্রায় অর্ধেকে চামড়া বিক্রি করেছেন বা কিনেছেন এখানকার ব্যবসায়ীরা। 500 থেকে 600 টাকা করে চামড়া কিনেছেন, 700-800 টাকায় কিনেছেন বড় আকারের যে চামড়া সেগুলো, এবং তারা বলছিলেন যে এক একটি চামড়ায় খরচ হয় 300 থেকে 350 টাকা। বিশেষ করে লবণ এবং শ্রমিক মিলে আসলে 300 থেকে 350 টাকা খরচ হয়। তবে আজকে এসে দ্বিতীয় দিনে আমরা যেটি বলছেন তারা যে কালকে আসলে চামড়া বিক্রি করতে পারেননি, অনেকে 700-800 টাকায় কিনে তাদেরকে 300-400 টাকায় বিক্রি করতে হয়েছে। সে কারণে আজকে তারা 250 থেকে 300 টাকার মধ্যে চামড়া কিনেছেন এবং অনেকে বলছেন যে কালকে যে চামড়া কিনেছেন শ্রমিক সংকটের কারণে, বিশেষ করে গত 2-3 বছর আগে আমরা যখন যেখানে আছি বৃহৎ পাইকারি আড়ত আতুরা ডিপো, এখানে যে পরিমাণ শ্রমিক ছিল এখন কিন্তু সে পরিমাণ শ্রমিক নেই, চামড়ার কাজ করে না এবং প্রচণ্ড গরমের কারণে গতকাল রাত থেকে টানা কাজ করে অনেকেই ক্লান্ত। সে কারণে আজকে মূলত শ্রমিক সংকটের দেখা দিয়েছে, যে কারণেই অনেকে আসলে চামড়া কিছু পরিমাণ কিনে আসলে বাকিগুলো কিনছেন না এবং অনেকে এনে চামড়া নিয়ে আসছেন কিন্তু তারা কিনছেন না, যেটি হচ্ছে শ্রমিকের সংকট। তো সব মিলে চট্টগ্রামের ট্যানারি মাত্র একটি মাত্র ট্যানারি আসলে এখানে যে 2-3 লাখ চামড়া সংগ্রহ হয় সেটি প্রক্রিয়াজাত করতে পারে না, ফলে এখানকার ব্যবসায়ীরা মূলত সাভারে ঢাকার উপর নির্ভর করে। এটি চট্টগ্রামের চামড়ার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। মিম হোসেন জিয়াদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এবারে আমরা যাব ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন হাটে বেচাকেনা কেমন চলছে এবং চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সকাল থেকে আমরা ময়মনসিংহের সমুগঞ্জ, মূলত ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় যে চামড়ার হাট সেখানে রয়েছি। এখানে গতকালকে থেকে কিন্তু কাঁচা চামড়া বেচা কেনা হচ্ছিল। আমরা গতকালকেও সারাদিন জানানোর চেষ্টা করেছি যে 300 থেকে শুরু করে 400, 500, সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত কিন্তু কাঁচা চামড়া বিক্রি হয়েছে। এবং পরবর্তীতে আজকেও গতকালকে যেই মৌসুমি ফরিয়ারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কাঁচা চামড়া কিনে এনেছিল বিক্রির আশা, যারা বিক্রি করতে পারেনি সেই কাঁচা চামড়াগুলো এখন কিন্তু এই তপ্ত রোদের মধ্যে পড়ে আছে এবং ক্রেতা শূন্য বলতে গেলে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে আড়তদার রয়েছে, তারা অনেকেই আসলে এই চামড়া কিনছেন না। কারণ অন্যতম একটি কারণ, যেটা আমার সহকর্মী হোসেন জিয়াদ বলছিল, যে আসলে লবণ শ্রমিকের একটা তীব্র সংকট। যে চামড়াগুলো তারা কালকে কিনেছেন সেগুলোই তারা প্রক্রিয়াজাত করতে আসলে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে আসলে চামড়া তারা কিনছেন না এবং খুবই প্রথম দিকে এখানে যে চামড়াগুলো পড়ে আছে সেগুলো যারা কিনে এনেছিলেন তারা বলছিলেন যে প্রথম দিকে 200-300 টাকা করে দাম করলে এখন আসলে কোনো দামই করছেন। এখন এই চামড়াগুলো একেবারে পচে যাওয়ার মতো অবস্থা এবং শেষ পর্যন্ত যদি লবণ কিনে এগুলোকে সংরক্ষণ করা যায় হয়তো কিছুটা মান এগুলো থাকতে পারে, কিন্তু সেই লবণ আসলে কীভাবে কিনবেন সেটিও কিন্তু সমস্যা। অনেকে ঋণ করে এনজিও থেকে লোন করে টাকা নিয়ে এই চামড়া কিনেছেন, তারা কিন্তু খুবই একটা বিপক্ষে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই হাটের অবস্থাও কিন্তু খুব ভয়াল অবস্থা। গতকালকে বৃষ্টি পড়ার কারণে কিন্তু এই হাটে পানি জমে গেছে এবং বিভিন্ন যে প্রক্রিয়াজাত চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছিল গতকালকে সেখানে পানি ঢুকে গেছে এবং সেগুলোকে আবারও লবণ দিয়ে সেগুলো প্রক্রিয়াজাত করতে হচ্ছিল। এদিকে তারা বলছেন যে লবণের দামও কিন্তু 150-200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, বস্তায় 930 টাকা করে প্রতি বস্তা লবণ কিনতে হচ্ছে। সুতরাং শ্রমিক সংকট, লবণের দাম বৃদ্ধি এবং সেই সাথে তারা যেটা বলছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে সরকারি নির্ধারিত দামে আপনারা কেন কাঁচা চামড়া কিনলেন না। তারা বলছেন যে সরকারের যে দাম বেঁধে দিয়েছে সেই দামে যদি তারা কাঁচা চামড়া কিনে এবং সেটি প্রক্রিয়া করতে যে খরচ হবে সেটি কিন্তু ট্যানারি মালিকরা তাদেরকে দেবে না, এমনটা তারা শঙ্কা করছেন। সুতরাং যারা প্রক্রিয়াজাত করছেন তাদের ভিতরে এখন বড় যে সংখ্যাটা 1-1.5 সপ্তাহ পরে যে হাটটি বসবে এখানে বড়, যে ঢাকার যে ট্যানারি মালিকরা এখান থেকে চামড়া কিনে নিয়ে যাবে, মূল যে ক্রেতার তারা যদি আসলে তাদের সরকারের সেই বেঁধে দাম না দেয় তাহলে তাদেরকেও একটু লসের মুখে পড়তে হবে বলে তারা বলছেন যে প্রতিটি চামড়া সংরক্ষণ বাবদ সর্বোচ্চ খরচ হয়েছে তাদের 800 থেকে 900 টাকা এবং এর মধ্যেই আসলে তারা যেটা বলছেন যে এই খরচের মধ্যে কোনোভাবে আসলে সর্বশেষ তাদের যে ভরসা যারা আড়তদার রয়েছেন, যে ট্যানারি মালিকরা যদি তাদের কাছ থেকে ন্যায্য দামে ওই পণ্যগুলো কিনে তাহলে কিছু লাভ করতে পারবে। তবে তারাও যেটা স্বীকার করছেন যে মৌসুমি যে কাঁচা চামড়া ফরিয়া তাদের এবার কিন্তু ব্যাপক লস হয়েছে, এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চামড়ার প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ খবর আমার কাছে।
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে পশু কোরবানি হচ্ছে। অলিগলিতে বর্জ্য জমেছে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদিও বেশিরভাগ বর্জ্যই অপসারণের দাবি করা হয়েছে, তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। ধোলাইখাল থেকে যুক্ত আছেন সহকর্মী শম্পা বিশ্বাস, চলে যাচ্ছি তার কাছে। শম্পা, আমরা বলছিলাম যে দক্ষিণ সিটির সড়কের যে অলিগলিগুলো রয়েছে সেখানে এখনও বেশ কিছু বর্জ্য রয়েছে। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিল তখনও আমরা দেখছিলাম কিছু বর্জ্য রয়েছিল। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছে। এখনকার চিত্রটা কেমন দেখছেন, তৎপরতা কতটুকু রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপরতা কিছুটা বেড়েছে, তবে এখনো বেশ কিছু অলিগলিতে আমরা বর্জ্য পড়ে থাকতে দেখেছি। যদিও সিটি কর্পোরেশনের একটি টিম ইতোমধ্যেই এই কোথায় কোথায় বর্জ্য আছে সেটি দেখার জন্য পরিদর্শনে বেরিয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধোলাইখাল এলাকায় এবং এখানেও রাস্তার উপরে বেশ কিছুক্ষণ ধরে আমরা বর্জ্য পড়ে থাকতে দেখেছি। এখানে কিন্তু এসে যেই পাড়া মহল্লায় কোরবানিগুলো হয়েছে সেই কঠিন বর্জ্যগুলো এসে এখানে ফেলা হচ্ছে এবং এখান থেকে সিটি কর্পোরেশনের নিয়ে যাওয়ার কথা। যদিও আমরা থেমে থেমে দেখেছি সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে কাজ করছে, তবে যেগুলো একদম সরু গলি, যেখানে হয়তোবা মানুষের হাঁটার পথ রয়েছে, সেই সব সরু গলির মধ্যে অনেক জায়গায় এখনো গরুর বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। তবে অনেকেই বলছে যে সেটি বিভিন্ন প্রাণী, বিশেষ করে কুকুর মুখে নিয়ে এসে রাস্তাঘাটে ফেলে রেখেছে, এমনটাও কেউ কেউ জানিয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন যে এলাকাবাসী অনেকে কোরবানি করে সেই বর্জ্য তাদের বাসাবাড়ির সামনে রেখে দিচ্ছে, ফলে সেই পর্যন্ত সিটি কর্পোরেশনের কর্মীদের যাওয়ার কথা নয়, বরং সিটি কর্পোরেশনের জন্য রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় এই বর্জ্য ফেলে রাখার কথা নগরবাসীর। ফলে দুই পক্ষেরই এক ধরনের গাফিলতি রয়েছে। আমরা বেশ কিছু এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি পুরান ঢাকার, তারা বলেছেন যে কোথাও কোথাও বর্জ্য নিয়ে গেলেও রক্ত কিন্তু পরিষ্কার করা হচ্ছে না এবং সেই রক্ত থেকে কিন্তু গন্ধ ছড়াচ্ছে। এই সব রক্ত পরিষ্কার করে সেখানে পানি দিয়ে ব্লিচিং পাউডার দেওয়ার কথা, স্যাভলন দেওয়ার কথা, ডেটল দেওয়ার কথা, কিন্তু সেই রকম কোনো উদ্যোগ নগরবাসী দেখেনি। তবে এই চিত্র আমরা কিছুটা হলেও মোহাম্মদপুর এলাকায় দেখেছি, মিরপুর এলাকায় দেখেছি। সেখানে আমরা দেখেছি যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তবে এই পুরান ঢাকার মধ্যে ঢুকে আমাদের যেমন নজরে পড়েনি কোথাও ব্লিচিং দেয়া, তেমনি ভাবে আমরা নগরবাসীর সঙ্গে যখন কথা বলেছি তারাও কিন্তু বলেছেন যে ব্লিচিং পাউডার দেওয়ার কোথাও কোনো চিত্র তারা এখনো তাদের নজরে পড়েনি। অনেকেই জানিয়েছেন যে ব্যক্তিগত উদ্যোগে তারা এই ব্লিচিং পাউডার কিনে কোরবানির পরে বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং দিয়ে থাকবেন। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। এ পর্যায়ে জানাবো রাজধানীর বাইরের বর্জ্য অপসারণ কার্যক্রমের খবরাখবর। মূল সড়কগুলো পরিষ্কার করা হলেও চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া সহ বিভিন্ন এলাকার অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। উন্মুক্ত অবস্থায় থাকা বর্জ্যের দুর্গন্ধে নাজেহাল পথচারী এবং স্থানীয়রা। এদিকে বগুড়ায় বৃষ্টির পানিতে বর্জ্য ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে তীব্র দুর্গন্ধ। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকার সড়কগুলো থেকেও কোরবানির বর্জ্য সরানো হলেও ঈদের দিন দুপুর পর্যন্ত অলিতে গলিতে পড়েছিল বর্জ্য। ছড়িয়ে ছিটিয়ে থাকা পশুর উচ্ছিষ্ট সহ ময়লা আবর্জনা থেকে ছড়ায় দুর্গন্ধ। সড়ক থেকে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করলেও আতুরা ডিপো ও হামজারবাগ এলাকা সহ যেসব এলাকায় ডাস্টবিন ও নালা নর্দমা নেই, সেখানে দীর্ঘক্ষণ ময়লা জমে থাকায় ছড়ায় দুর্গন্ধ। আমাদের অনেক সমস্যা, এই যে ফেলে রাখছে, এখান থেকে নালায় পড়বে, নর্দমায় পড়বে, ছোটখাটো নালায় পড়বে। সিটি কর্পোরেশনের সেভাবে ব্যবস্থা নেবে না। ৫টা রাস্তার দিকে সরে ফেলার কথা, দেখেন রাস্তার অবস্থা কি অবস্থা, ময়লা দুর্গন্ধ এগুলো ছড়াচ্ছে আর কি, রোদে আরও তাতিয়ে উঠছে। বগুড়া পৌর এলাকার বেশিরভাগ সড়কে স্তূপ করে রাখা হয় কোরবানির বর্জ্য। সেই সঙ্গে শনিবার রাতের বৃষ্টিতে ময়লা ছড়িয়ে পড়ায় তৈরি হয় তীব্র দুর্গন্ধ। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও আশপাশের লোকজন। ঈদের পরদিন সকাল থেকে 700 জন পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। ময়লা আবর্জনা এলে রাস্তার দিক দিয়ে আসা যায় না, প্যাসেঞ্জার আসে না গন্ধর জন্য, হাঁটাটাই মুশকিল। মানে লাইফ রিক্সে তো বুড়া মানুষ, আমি আমার তো শ্বাসকষ্ট রুগী, তার মধ্যে এই গন্ধের মধ্যে আর কি করে বাঁচি।
এদিকে ময়মনসিংহে ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা করতে পারেনি সিটি কর্পোরেশন। মূল সড়ক থেকে অলিগলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নোংরা আবর্জনা, রাস্তার পাশে পড়ে থাকে পচা গলা চামড়া, যাতে তৈরি হয় দুর্গন্ধ। এছাড়া পশুর হাটের আশপাশের পরিষ্কার না করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দুর্গন্ধ হইতেছে না, পাবলিকের সমস্যা হইতেছে, আশেপাশে বাড়িঘর আছে, চামড়া তো প্রচুর গন্ধ। ময়লা আবর্জনাগুলা এগুলা সিটি কর্পোরেশনের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোন তারা দেখা যায় 1 দিন 2 দিন হয়ে যায়, কিন্তু তারা এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। রোববার সকালেও রাজশাহী নগরীর সিএনপি মোড়, কোর্ট স্টেশন এলাকা সহ কয়েক জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। তাতে ভোগান্তি বাড়ে ডাস্টবিন এলাকার আশপাশে চলাচলকারী পথচারীদের। যদিও বেলা 12টার মধ্যে পরিষ্কার করতে সক্ষম হয় পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে খুলনা নগরীর অলিতে গলিতে থাকা বর্জ্য সরিয়ে প্রাথমিক ডাম্পিং পয়েন্টে রাখা হলেও ঈদের পরদিনও শহরের বাইরের মূল ডাম্পিং পয়েন্টে সরানো শেষ হয়নি। অতিরিক্ত বর্জ্য সরাতে বেগ পেতে হয় পরিচ্ছন্ন কর্মীদের। এদিকে কিছুটা ভিন্ন চিত্র বরিশাল ও সিলেট নগরীতে। মূল সড়ক থেকে অলিগলি বেশিরভাগ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে সিটি কর্পোরেশন। পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় নগরীর বেশিরভাগ সড়ক। শামীমা রহমান শাম্মী, এখন। শনিবার রাত 10টার মধ্যেই সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের 487টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, এটি শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা। এর আগে শনিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, সমন্বিত উদ্যোগে 12 ঘন্টারও কম সময় রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। লন্ডনে সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। আগামী সপ্তাহে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক ঘটনায় ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অভিযুক্ত করেছে। দুদকের দাবি, তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৭,২০০ বর্গফুটের একটি প্লট দখল করেছেন টিউলিপ। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত রয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সুবিধা নেয়ার অভিযোগের বিষয়টিও পরিষ্কার করতে চান টিউলিপ সিদ্দিক। 15-year rule ended of the student-led protest. Her party... Are you aware that I'm a British MP? I am. You are. You're also very... যে সরকার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ দেয় না, সেই সরকার বিশেষ শক্তির প্রতি পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকার একটি বিশেষ পক্ষের কথা মাথায় রেখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি। খসরু বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচন এপ্রিলে নেওয়ার পায়তারা করা হয়েছে। এমন আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে, যা বেশিরভাগ বড় দলই মেনে নেবে না বলেও জানান তিনি। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে বিচার, তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে উল্লেখ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।
দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে জামায়াতের আমির জানান, দলের যে আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত করবে সেখান থেকে নির্বাচন করবেন তিনি। তবে থাকবেন ৩০০টি আসনের সব ভালো প্রার্থীদের সাথেই। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা যুবক তাদেরকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি নির্বাচন করবো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ৩০০ আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরবো, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। তারা ইসলামী জনতা হবেন, তারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদের সকলকে নিয়েই আমরা করব। অতএব আমার আসন ৩০০ আসন। তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয়, এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল। ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম পূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন সিনেমা হলগুলোতে ভিড় করছেন অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। চলে যাচ্ছে গালিবের কাছে। গালিব, ঈদে মুক্তি পাওয়া কোন সিনেমা দেখতে দর্শকদের আগ্রহ বেশি দেখছেন এবং এই মুহূর্তে বসুন্ধরায় ভিড় কেমন রয়েছে সিনেমা প্রেমীদের? বিস্তারিত জানাবেন। তন্ময়, বসুন্ধরা সিনেপ্লেক্সের আগে আমি ছিলাম হচ্ছে সনি স্কোয়ারের সিনেপ্লেক্সে। সেখানে যেরকম ভিড় দেখেছি, এখানে তার থেকে বেশি ভিড় আমার নজরে পড়েছে, কারণ এখানে মুভি যেগুলো চলছে তার সংখ্যা অনেক বেশি। তবে সব থেকে আলোচিত যে মুভিটি সেটি হচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব, শাকিব খানের অভিনীত মুভি এবং রায়হান রাফির পরিচালিত। এবং এই সিনেমাটিকে নিয়ে দর্শকদের মধ্যে খুব মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এখানে আসার পরে আমি যতজন দর্শকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই মুভির ব্যাপারে অনেক বেশি প্রশংসা করেছে এবং তারা যেটা বলতে চায়, বাংলা সিনেমায় শাকিব খানের যে অবদান এবং শাকিব খানের হাত ধরে যে বাংলা সিনেমা নতুন একটা পথে হাঁটছে, সেটি আসলেই প্রশংসনীয়। তবে সিনেমা নিয়ে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, সেটি হচ্ছে যে যতদূর আমরা জানতে পেরেছি এই সিনেমাতে একটি টুইস্ট রাখা হয়েছে, অর্থাৎ পুরোপুরি এই সিনেমাতে যে প্লটটি যেটা রয়েছে পুরোপুরি শেষ করা হয়নি। এর জন্য দর্শকরা কিছুটা তারা হতাশ হয়েছেন, কিংবা যেন তাণ্ডব 2 যেন খুব দ্রুত আবারও মেকিংয়ের পরে রিলিজ করা হয়, সেই বিষয়টি এই পরিচালক রায়হান রাফির দিকে তারা আসলে এই অনুরোধ কিংবা এই কথাটি তারা জানাতে চায় যে যেন এই তাণ্ডব 2টা যেন আসে। এছাড়া অন্য নীলচক্র মুভি এখানে চলছে, এছাড়া আরও কিছু মুভি এখানে চলছে ঈদের। তবে সব থেকে বেশি আমার কাছে যেটি দেখেছি সেটা হচ্ছে তাণ্ডব। আর আপনি জানেন তন্ময় যে এবারে তাণ্ডব সিনেমাটি শুধুমাত্র এই সিনেপ্লেক্সে না, সারা দেশের 130টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং মানুষের মধ্যে এই সিনেমা নিয়ে আগ্রহের মাত্রাটাও কিন্তু খুবই তুঙ্গে রয়েছে। তন্ময়, এ ছিল আমার কাছ থেকে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা থেকে সর্বশেষ। স্টার সিনেপ্লেক্স থেকে ঈদ বিনোদনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট এলাকায় আকস্মিকভাবে ধসে পড়েছে পদ্মা নদীর তীররক্ষা বাঁধের 200 মিটার অংশ। ভাঙন আতঙ্কে বসতবাড়ি, গাছপালা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আশ্রয় খুঁজছেন আতঙ্কিত বাসিন্দারা। ভাঙন হুমকিতে রয়েছে সাত্তার, মাতবর, মাঝিরঘাট বাজার সহ 6 শতাধিক স্থাপনা। সজীব খানের ছবিতে বিস্তারিত জানাবেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় তীররক্ষা বাঁধে হানা দিয়েছে আগ্রাসী পদ্মা। পানির তোরে ধসে পড়েছে বাঁধের 200 মিটার অংশ। পুরো 2 কিলোমিটার দীর্ঘ বাঁধটি এখন ভাঙন হুমকিতে।
জাজিরার নাওডোবার আলমখার কান্দির শিরিয়া বেগম বাঁধ ভেঙে নদী চলে এসেছে ঘরের দরজায়, তাই মালামাল গুছিয়ে নিতে ব্যস্ত তিনি। নেই ঈদ আনন্দ, মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। নাইকেন নদীতে ঘর বাড়ি নিয়ে যায়, আবার মানুষের বাড়ি মাংস নিয়ে যাম কোনসু ঘর বাড়ি সরামু না মাংস লিগে যাম, তারপরে ঈদ করি কই থেকে পোলাফান্ডে মানুষের সেমাই রেন্দা খাওয়ায়, আমরা হেও আনতে পারিনি। গেল 2 সপ্তাহ ধরে পানি বেড়েছে পদ্মায়, রয়েছে তীব্র স্রোত। ঈদ আনন্দে সবাই যখন পশু কোরবানি আর সেমাই পায়েস নিয়ে ব্যস্ত, ঠিক তখনই জাজিরার নাওডোবার পদ্মা তীরের আলমখা ও মাতবরকান্দি এলাকায় ধসে পড়ে বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি, গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন তীরবর্তী মানুষ। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 2-4-10টা গ্রাম এখানে আছে, এখন বাড়ি ঘর নিয়ে মানুষ আমরা আতঙ্কের ভিতরে আছি আর কি। আমরা খুব অসহায় আছি, আমাকে খাওয়া নাই নেওয়া নেই, বাকি কান্দাকাটি বাড়িতে সব অসহায় করতেছে। নদী ভাঙনে আমাকে বাজারটা মূল অংশ ভেঙে ফেলছে। উপরে লেগে পাকা, নিচে লেগে মনে করেন শুধু বালু, এই বালুর ভিতরে ঘুরে ঘুরে ভাঙ্গা চোরেন ভাঙ্গা পড়ে যেতেছে। এত কষ্ট করে সম্পদ করছি, ওখানে আগে নিয়ে যায়, আমার উপায় আসেনি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এমন ভাঙন। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের পাশাপাশি বাঁধটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। এইখানে যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা হচ্ছে এখন সম্পূর্ণরূপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তো যার জন্য নদীর স্রোত এবং হচ্ছে যে নদীর পানির যেই প্রেশারটা, এইটা মূলত ডান তীর বলতে শরীয়তপুরের জাজিরার এই জায়গাটাতে হচ্ছে চাপটা বেশি পাচ্ছে আর কি, যার কারণেই মূলত হইতেছে এই ভাঙনটা দেখা দিচ্ছে। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 2012-13 অর্থ বছরে এই পদ্মার তীর রক্ষা বাঁধটি নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এরপর বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় বাঁধটিতে সমীক্ষা চালায় পানি উন্নয়ন বোর্ড। এতে বাঁধটিকে ঘোষণা করা হয় ঝুঁকিপূর্ণ। এরপর থেকেই বাঁধটির বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। গাজায় ঈদের দ্বিতীয় দিনেও একই পরিবারের 16 জন সহ 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজও চলছে তাদের হত্যাযজ্ঞ। রোববার সকাল থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন 5 জন। সেই সঙ্গে হামাসের গোপন সুড়ঙ্গগুলোতে তন্ন তন্ন করে খুঁজছেন ফিলিস্তিনিপন্থী যোদ্ধাদের। এ পরিস্থিতিতে একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তাদের ত্রাণ কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিলেও ঘণ্টাখানিকের পরেই এই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। এদিকে মিশরে নোঙর করেছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফোর্টিলার সহায়তা বোঝাই জাহাজ। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদের আমেজ। এমন সময়েও গাজায় হামলা, মৃত্যু আর ক্ষুধার্ত মানুষের হাহাকার। ঈদের দিন থেকে শুরু করে তৃতীয় দিনেও থেমে নেই হামলা আর মৃত্যু। ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে বহুতল ভবন। গাজার উত্তরাঞ্চলের সাবরা শহরে বেসামরিক নাগরিকদের উপর আইডিএফের হামলায় প্রাণ গেছে একই পরিবারের 16 জনের। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে স্বজনের মরদেহ খুঁজে ফিরছেন অনেকে। বিভৎস দৃশ্য দেখে ঠিক থাকতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। فجأة ضربوا صاروخين في 16 نزلوا العمارة، وهذا عملية جبانة بعتبرها، يعني كلها مدنيين واطفال، ولا في يعني فيش عسكريين، كلها مدنيين، ناس مدنيين ابرياء. قوة تدميرية كبيرة استخدمتها قوات الاحتلال الاسرائيلي في استهداف هذه البناية، وبالفعل الان عدد كبير تحت الانقاض تحاول القوات الانفصال ما يمكن انفصاله، لكن الواقع صعب جدا يحتاج الى معدات ثقيلة والى ادوات ثقيلة. সাবরা শহর ছাড়াও জাবালিয়া ও খান ইউনিস সহ উপত্যকাটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। কাফনের কাপড়ই তাদের ঈদের জামায় পরিণত হয় বলে আক্ষেপ ফিলিস্তিনিদের। اللي المفروض يكون الأطفال اليوم في ملاهي وفي حدائق ومنتزهات وحاملين عيدياتهم لابسين لبس العيد، إلا إنه بنطلع أطفالنا من تحت الأنقاض. الاستهداف كان الساعة 4:15 تقريبا على صلاة الفجر. الاستهداف كان لآمنين أطفال، تقريبا عندك 7-8 شهداء، كلهم أطفال، بنات، صبايا.
শুধু বেসামরিক নাগরিকদের উপরই নয়, হামাস বিরোধী অভিযানেও তৎপর আইডিএফ। হামাসের গোপন সুড়ঙ্গে অব্যাহত রয়েছে তাদের অভিযান। শনিবার খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের প্রধান ফটকের সামনে হামাসের টানেলে অভিযান চালায় আইডিএফ। এ পরিস্থিতিতে একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ তাদের ত্রাণ কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিলেও ঘণ্টাখানেক পরই এই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। হামাসের হামলার অভিযোগ এনে তাদের এই সিদ্ধান্ত। সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার জেরে শুক্রবার সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয় ত্রাণ কেন্দ্রগুলো। গত ২৭ মে থেকে সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। গাজার জন্য মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সহায়তা বোঝাই জাহাজ এরই মধ্যে মিশরে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছেন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ আরও ১২ কর্মী। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ফিলিস্তিনে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। গাজায় যখন তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসন, তখন তারই বিরোধিতা করে তেল আবিবে বিক্ষোভ করেছে ইহুদিরা। হামাসের হাতে বন্দীদের মুক্ত না করতে পারলে নেতানিয়াহু সরকারের পতনের দাবি তাদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। 10 বছর পর বাংলাদেশের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর ফুটবল দল। সবশেষ 2015 সালে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল সিঙ্গাপুর। সে সময় তারা ম্যাচে জিতেছিল 2-1 ব্যবধানে। সেই সুখস্মৃতি নিয়ে 42 সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর। রোববার বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে ক্লোজ ডোর অনুশীলন করবে সফরকারীরা। এরপর সোমবার ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে সিঙ্গাপুরের ফুটবলাররা। পরদিন মঙ্গলবার হামজা জামালদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে এই মাঠেই লড়বে দলটি। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের একেবারে শেষ প্রান্তে। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। পোস্তা সাভারে চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা, দর নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতা, বিক্রি না হওয়া সহ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে অনেক স্থানে। চামড়া 6 ঘন্টার মধ্যে, যেটা নিয়ম 6 ঘন্টার মধ্যে যদি ট্যানারিতে এনে প্রসেস শুরু করা না যায়, তাহলে তো সেটা আসলে আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। এবার অর্ধেক মালেই নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে শ্রমিক সংকটের কারণে। ঢাকা উত্তর সিটিতে কোরবানির বর্জ্য সরানোয় গতি থাকলেও দক্ষিণ সিটিতে ধীর গতি। দেশের বিভিন্ন স্থানে আবর্জনা বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনের সময়সীমা দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির। নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপ কাম্য নয়, মন্তব্য জামায়াতের। জাজিরায় পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকায় ধস, হুমকিতে পুরো বাঁধ, আতঙ্কে ঘরবাড়ি সরাচ্ছেন স্থানীয়রা। ঈদের দ্বিতীয় দিনেও গাজায় অন্তত 70 ফিলিস্তিনিকে হত্যা, প্রাণের জাহাজ নিয়ে উপত্যকার পথে গ্রেটা থুনবার্গ সহ 12 কর্মী। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।